নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ পিগাসাস কাণ্ড, জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া পিগাসাস কাণ্ডের আজ ছিল রায়দান। কেন্দ্রের জন্য বড়সড় অস্বস্তি। পেগাসাস কাণ্ডে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি দিয়ে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের, এবং রায় স্পষ্ট যে রাইট টু প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনতার যে অধিকার, সেটাকে মান্যতা দিয়েই সুপ্রিম কোর্টের এই রায়। আমরা দেখেছি যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে বিরোধীরা বা বিশিষ্টজনদের একটা বড় অংশ, তারা বিভিন্ন সময়ে এই অধিকার খর্ব করার, কখনো সেটা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার হোক বা রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার, সেটা খর্ব করার অভিযোগ হোক, এই অভিযোগে সরব হয়। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের রায় অস্বস্তি কেন্দ্রের, অন্যদিকে যদি আমরা দেখি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকদিনের পরপর যে বক্তব্য, তা শুনলেই বুঝতে পারবো যে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তার যে আপত্তি, সেটা ব্যক্ত করতে দ্বিধাবোধ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্য চিঠিও দিচ্ছে কেন্দ্রকে, কারণ তারা মনে করছে যে এটা রাজ্যের যে অধিকার, সেটা খর্ব করার একটা প্রয়াস। এইসব নিয়ে আজকে আলোচনা করব আমরা আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে আপনার রায় সরাসরি রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়, কংগ্রেসের পক্ষ থেকে কৌস্তভ বাগচি, সিপিআইএমের পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি, রয়েছেন সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখার্জি, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আমরা দেখে নেব সুপ্রিম কোর্ট কি বলল। মোট 15টি জনস্বার্থ মামলা জমা করেছিল সুপ্রিম আদালতে। সবকটি মামলাতেই একই আবেদন, পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হোক। সেই আবেদনের সায় দিয়েই শীর্ষ আদালতের নির্দেশ। পেগাসাস নিয়ে অভিযোগের তদন্তে বিশেষজ্ঞ কমিটি, তদন্তে নজরদারি সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশ, 8 সপ্তাহ পর ফের এই মামলা শুনানি। ওই দিন প্রাথমিক রিপোর্ট দেবে কমিটি। আর.ভি. রবীন্দ্রন অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্ট, অলোক যোশী প্রাক্তন আইপিএস, সন্দীপ ওবেরয় সাইবার বিশেষজ্ঞ, নবীন চৌধুরী অধ্যাপক কম্পিউটার সায়েন্স, প্রভা হারান পি অধ্যাপক কম্পিউটার সায়েন্স, অনিল গুমস্তে প্রযুক্তিবিদ। পেগাসাস রায় ছত্রে ছত্রে কেন্দ্রকে তুলোধনা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চের বক্তব্য, পেগাসাস নিয়ে আদালতে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি কেন্দ্র। আদালত অনেক সুযোগ দিলেও কেন্দ্রের অবস্থানে পরিবর্তন হয়নি। পেগাসাস দিয়ে নজরদারি হয়নি এমনটাও কেন্দ্র জানায়নি। কেন্দ্র অবস্থান স্পষ্ট করলে আদালতের দায়িত্ব কমত। পেগাসাসে নজরদারিতে গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছিল। জনস্বার্থ মামলা শুনানিতেও এ নিয়ে উদ্বেগ জানান মামলাকারীরা। সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে, একমাত্র জাতীয় স্বার্থের জন্যই গোপনীয়তার অধিকারে সমঝোতা হতে পারে, কিন্তু তার আইনি বৈধতা থাকতে হবে। সব সময় জাতীয় স্বার্থকে ব্যবহার করে হাত ধুয়ে ফেলা যায় না। ইসরায়েলের সফটওয়্যার ব্যবহার করে দেশে 300-র বেশি প্রভাবশালীর ফোনে আড়ি পাতার অভিযোগ। তালিকায় রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মীরা। অভিযোগের তীর বিজেপির দিকে। চলতি বছরই বারবার পেগাসাস নিয়ে উত্তাল হয় জাতীয় রাজনীতি। বিরোধীরা অভিযোগ তোলে, বেছে বেছে বিরোধী নেতাদেরই টার্গেট করা হয়েছে। তবে সংসদ হোক বা সুপ্রিম কোর্ট, কোথাও পেগাসাস নিয়ে অবস্থান স্পষ্ট করেনি কেন্দ্র। ঠিক এই জায়গাতেই আঙুল তুলল সুপ্রিম কোর্ট। বিখ্যাত ঔপন্যাসিক জর্জ অরওয়েলকে উদ্ধৃত করে রায় শুরু করেছেন প্রধান বিচারপতি। কিছু গোপন করতে চাইলে প্রথমে নিজের কাছে তা আড়াল করুন। আইনজীবীদের বড় অংশের বক্তব্য, রায়ের নির্যাস বলতে প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে প্রণয় বাবুর কাছে আসবো। প্রণয় বাবু, প্রথম থেকে জুলাই মাসে পেগাসাস ইস্যু সারফেস করার পর প্রথম থেকে আপনারাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা এর আগে যখন আমরা দেখেছি যৌথ সংসদীয় কমিটির তদন্ত হোক, বিরোধীরা বারংবার এই আবেদন জানিয়েছে, বারংবার এই দাবি তুলেছে সংসদের ভেতরে এবং বাইরে, আপনারা সেটাকে কোনো আমলই দেননি। রাদার আপনারা 2G স্ক্যামের প্রসঙ্গ তুলে কখনো কখনো বলেছেন যে নোশনাল লস যেমন একটা ছিল, যার কোনো ভিত্তি ছিল না, সেই রকম এটারও নাকি ভিত্তি নেই। এরপর সুপ্রিম কোর্টের এই রায়, সুপ্রিম কোর্টের রায় তো আপনাদের জন্য বড় অস্বস্তি। নট অনলি দ্যাট, সুপ্রিম কোর্ট, যেটা আমরা উল্লেখ করলাম যে সুপ্রিম কোর্টের রায় শুরু হচ্ছে যে অরওয়েলীয় বক্তব্য দিয়ে, তাতে স্পষ্ট যে রাইট টু প্রাইভেসি, সেটা কতটা গুরুত্ব, কতটা মান্যতা পাচ্ছে। প্রথম তো হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই রায়কে দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তার কারণ কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছিল যে কোনো বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে তদন্ত করাতেই পারে এবং সেই তদন্তের রিপোর্ট ডাইরেক্ট সুপ্রিম কোর্টে তারা পেশ করতে পারে। অতএব এই যে রায়, এই রায়টার সাথে আমাদের দ্বিমত বা এর বিরোধিতা করার কোনো জায়গা নেই। এক। দ্বিতীয় হচ্ছে, এখন বলছেন প্রণয় বাবু, জেপিসিতে সমস্যা কোথায় ছিল?
বরং যদি জেপিসিতে আপনারা সম্মত হতেন তাহলে তো ওটা অন্তত সংসদের যে গণ্ডি তার মধ্যে থাকতো। জেপিসি আর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষজ্ঞদেরকে দিয়ে কমিটি, দুটো নিশ্চয়ই তদন্ত এক নয়। তো সেই জন্য আজকে যেহেতু সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা মনে হয় এর মধ্যে থাকলেই ভালো হয়। জেপিসি কেন হয়নি সেটা তো হয়ে গেছে আগে, আর সুপ্রিম কোর্টের রায় নিয়ে যখন আলোচনা হচ্ছে আমরা মনে হয় তার মধ্যে থাকলেই ভালো হয়। বাধ্য হচ্ছেন না বাধ্য হচ্ছে, আমি তো ওটাই বললাম যে কেন্দ্রীয় সরকার লিখিতভাবে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে বিশেষজ্ঞ কমিটি দিয়ে তদন্ত কমিটি হতে পারে। আমাদের বক্তব্য বা সরকারের বক্তব্য খুব পরিষ্কার ছিল, সেটা হচ্ছে এভিডেভিট দিয়ে, গভর্নমেন্ট এভিডেভিট দিয়ে পেগাসাস ইউজ হয়েছে কিনা, কার ফোনে আড়ি পাতা হয়েছে, এই ডিটেলসগুলো দেওয়া সম্ভব না দেশের নিরাপত্তার ক্ষেত্রে, এবং সেটা যেহেতু পাবলিক ডোমিনে থাকে সেটা কোনো দায়িত্বশীল সরকারের পক্ষেই সম্ভব না। কিন্তু কোনো বিশেষজ্ঞ কমিটি তদন্ত করে দেখতেই পারে, যারা পিটিশনার তারা যখন আবেদন জানিয়েছে যে তাদের ফোনে আড়ি পাতা হয়েছে, কোনো বিশেষজ্ঞ কমিটি তদন্ত করতেই পারে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করতে পারে, রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে যাবে, তাতে যদি প্রমাণিত হয় সরকার কিছু করে থাকে সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক্ট দিতে পারে। এর মধ্যে তো অসুবিধা কিছু নেই। আপনি সহজে একটা কথা বলুন প্রণয় বাবু, আমরা দেখেছিলাম যে ওয়াটারগেট কেলেঙ্কারি তার কি অভিঘাত হয়েছিল, সেটা ইতিহাসে একদম জলজল করছে সেই ঘটনা। এখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে তারা বিভিন্ন বিরোধী নেতা বা বিরোধী স্বর যারা রয়েছেন এবং বিভিন্ন বিশিষ্ট মানুষ, এমনকি নিজের মন্ত্রিসভার সদস্য তাদের ফোনে পেগাসাস মারফত নজরদারি করছে, এবং সেই বিষয়টা কোথাও খারিজ হয়ে গেল না, রাদার ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি দিয়ে আদালতের সুপারভিশনে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কতটা অস্বস্তিকর ভাবতে পারেন? বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের নির্বাচিত সরকারের জন্য কতটা অস্বস্তির ভাবতে পারেন? না আমি বুঝতে পারছি না পিউ, এটা অস্বস্তির কোথায় হলো? যদি সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করে থাকে ও জানিয়ে থাকে যে বিশেষজ্ঞ কমিটি দিয়ে তদন্ত হোক, আর সেই অর্ডারই যদি সুপ্রিম কোর্ট দিয়ে থাকে, তো অস্বস্তির কোথায় আছে? আমি তো বুঝতে পারছি না এর মধ্যে অস্বস্তি কোথায় আছে। দ্বিতীয় হচ্ছে সেটাই বোঝা গেল, কারণ আপনি আমার নামটাও ভুল করলেন, এতটাই অস্বস্তি। বিরোধীরা যে অভিযোগ করছে, অভিযোগটা তদন্ত কমিটিতে প্রমাণিত হবে না। শুধু নাম, আসলে প্রণয়দার অবস্থা থেকে আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ছে, মেরেছে কলসির কানা তা বলে কি প্রেম দেব না। আজকে প্রণয়দা সুপ্রিম কোর্টের সম্পর্কে এত মানে ভূয়সী প্রশংসা, আমার শুধু অবাক লাগে যে প্রণয়দাদের সরকার, তারা তো প্রথম থেকেই চাইতে পারতো সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে, তারা চায়নি, তারা চেয়েছিল সরকার নির্ধারিত কমিটি তারা এটা জাজ করবে। সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, আজকেই আপনারা দেখাচ্ছিলেন যে জর্জ জয়েলের একটা কথা দিয়ে কোর্ট করে বিচারপতি তার ভাষণ রায় শুরু করেছেন। আমার জর্জ অরওয়েলের একটি বিখ্যাত উপন্যাসের একটা কথা মনে পড়ে যাচ্ছে, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। এক্ষেত্রে ওই সাম অ্যানিমাল যারা মোর ইকুয়াল, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা, তারা বাকি সকলকে যে নজরদারির মধ্যে আনার চেষ্টা করেছিল। আসলে একটা জিনিস বেসিক ব্যাপারটা বুঝতে হবে টেকনিক্যালি, পেগাসাসটা আমি বা মৌপিয়া তুমি ইউজ করতে পারবো না, বা একটা চাইলেই রাজ্য সরকার ইউজ করতে পারবে না। এটা একমাত্র কোন দেশ, কোন রাষ্ট্র ব্যবহার করতে পারে, রাষ্ট্রের নির্বাচিত সরকার। একদম রাষ্ট্রের নির্বাচিত সরকার ছাড়া ইসরায়েলি এই সাইবার আর্ম স্পাইওয়্যার যেটা এনএসও দ্বারা স্বীকৃত, সেই আর কেউ এটা ইউজই করতে পারবে না। এক দ্বিতীয়ত, এই ঘটনাগুলো কখন হচ্ছে? যখন অ্যামনেস্টি এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রথম এটাকে ইস্যু করে যে 7 জন ভারতীয়র বিরুদ্ধে পেগাসাস ব্যবহার করা হচ্ছে, এবং তার পরবর্তীকালে আমরা সবাই জানি যে জুলাই মাসে যখন প্রায় 17টি সংবাদ সংস্থা, আমাদের ভারতবর্ষের সংবাদ সংস্থা মিলিতভাবে যখন প্রেস কনফারেন্স করে, তখন জানা যায় সারা পৃথিবীতে 50,000-এর বেশি মানুষের ফোনে এই স্পাইওয়্যার ঢোকানো আছে। তার মধ্যে ভারতবর্ষের কয়েকশো মানুষ যারা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী হতে পারেন, কেউ আমলা হতে পারেন, কেউ এমনকি শাসক দলের মন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি। মৌপি একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে যে মেয়েটি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিল, সেই মেয়েটি শুধু নয়, তার পরিবারের 11 জন সদস্যের বিরুদ্ধে মন্ত্রিসভার যে সদস্যকে আমরা সংসদে দাঁড়িয়ে পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে ডিফেন্ড করতে দেখলাম, তার ফোনে পেগাসাসের মাধ্যমে নজরদারি হয়েছে, এরকম অভিযোগ উঠল। এবং আমি অ্যাড করে দিই, পার্লামেন্টে দাঁড়িয়ে আইনমন্ত্রী কিরণ রিজিজু, আমরা পরিষ্কার, আমাদের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়ান একটা সিঙ্গেল কোশ্চেন করেছিলেন যে কেন্দ্রীয় সরকার কি পেগাসাস ইউজ করেছে কি করেনি। কেন্দ্রীয় সরকার একটাই উত্তর দিয়েছে, আমরা ইল্লিগালি নজরদারি চালাচ্ছি না,
আরে লিগালি বা ইললিগালি কি নজরদারি চালাচ্ছেন সেটা দেশের মানুষ জানতে চায় না। আপনারা পেগাসাস ইউজ করে নজরদারি চালিয়েছেন কি চালাননি, আজ অব্দি সেই প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি। এর থেকেই প্রমাণিত ঠাকুর ঘরেকে আমি কলা খাই না। আসলে এরা নিজেদের কেন্দ্রের মন্ত্রিসভার সদস্যদেরও বিশ্বাস করে না, বিরোধীদের যেরকম বিশ্বাস করে না, একইভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত, রাজনৈতিক নেতা ছেড়ে দিন, সাংবাদিকদের ফোনে পর্যন্ত সফটওয়্যারকে আড়ি পেতে বিভিন্নভাবে গণতন্ত্রের বেসিক যে জায়গাটা, ফান্ডামেন্টাল রাইট, সেটাকে ধ্বংস করার জন্য বিজেপি যাবতীয় কাজ করে। আমি আসবো, আমি তার আগে একটু শুনে নেবো যে মুহূর্তে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, তারপর আর একটু সময় ব্যয় করেনি বিরোধীরা, খুব স্বাভাবিকভাবে পেগাসাস কাণ্ডে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে সৌগত রায়, সীতারাম ইয়েচুরিরা। শুনুন। Pegasus is an attempt to crush Indian democracy. It's an attempt to make sure that the vibrancy of the democracy, the conversation that takes place in a democracy are crushed and people are controlled. মানুষের গণতান্ত্রিক পরিসরে যে হামলা কেন্দ্রীয় সরকারের, সেইটার একটা যোগ্য জবাব হয়েছে। केंद्र सरकार का कहना वो एफिडेविट में क्यों नहीं कह रही है? क्यों नहीं कह रही है सरकार? ये नहीं कह रही है, इसका मतलब है दाल में कुछ काला है। This is an issue where the government of India is attacking the national security of the country. সিরিয়াস অভিযোগ রাহুল গান্ধী, তিনি বলছেন যে এটা এমন একটা ইস্যু যাতে ন্যাশনাল সিকিউরিটি সেটা সংকটাপন্ন হয়েছে কেন্দ্রের ক্ষমতায় যে সরকার রয়েছে তার দ্বারা। তো অত্যন্ত সিরিয়াস একটা অভিযোগ। আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, এটা কি জাস্ট একটা রেটরিক, একটা রাজনৈতিক রেটরিক, এই এত সিরিয়াস অভিযোগটা যে কেন্দ্রীয় সরকারের দ্বারা দেশের ইন্টারনাল সিকিউরিটি ভায়োলেটেড হচ্ছে, কোন গ্রাউন্ডে দাঁড়িয়ে, কোন ভিত্তিতে দাঁড়িয়ে এই অভিযোগ? খুব মজার ব্যাপার হচ্ছে, যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে প্রথম যায়, এমএল শর্মা যখন এই পিআইএলটা ফাইল করে, সুপ্রিম কোর্ট এট দি ভেরি ফার্স্ট ইনস্ট্যান্স বলেছিল এই রিট পিটিশন আমরা এন্টারটেন করবো না, কারণ সবকিছু সেই নিউজ পেপার রিপোর্টসের উপরে বেসড। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের সামনে এমন এমন ফ্যাক্টস উঠে আসে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা টার্নিং পয়েন্ট অফ দিস কেস, সেখানে হচ্ছে তুষার মেহতা এই মামলাটায় সেন্টারকে রিপ্রেজেন্ট করছিল। তুষার মেহতা এফিডেভিট দিতে অস্বীকার করে, সেখানে সুপ্রিম কোর্ট বারবার বলে সেন্টারকে এফিডেভিট দেওয়ার কথা, তুষার মেহতা বারবার অস্বীকার করে। তখন সেন্টার বলে, সুপ্রিম কোর্ট বলে যে তাহলে উই হ্যাভ টু টেক অ্যান অ্যাডভান্স রেফারেন্স টু দিস। তারপরে জিনিসটা সম্পূর্ণ মোড় করে। ইনিশিয়ালি কিন্তু সুপ্রিম কোর্ট একদম ইন্টারেস্টেডই ছিল না। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেন্টারের এফিডেভিট দেওয়া নিয়ে যে প্রণয়দারা এত কথা বলছে না, ন্যাশনাল সিকিউরিটি, এক লাইনে সুপ্রিম কোর্ট বলতে বলেছিল যে পেগাসাস ইউজ হয়েছে কি হয়, সেটা নিয়ে তারা আমতা আমতা করে গেছে। আজকে প্যারাগ্রাফ 61, 62 অফ দি এন্টায়ার জাজমেন্ট, পুরোটা তো অনেক বড় জাজমেন্ট, 61, 62 পড়লেই সুপ্রিম কোর্টের উষ্মা এবং সেটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট যা যা ডাইরেকশন দিয়েছে বা যা যা কিছু করতে বলেছে, তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে, দেখুন ভারতবর্ষে ফোন ট্যাপিং এর একটা আইন আছে। ন্যাশনাল সিকিউরিটি বলুন, যাই বলুন, তার একটা যে পারপাসে সেটা যে কোনো সরকার ইউজ করতে পারে ফর দি পারপাস অফ ন্যাশনাল সিকিউরিটি। বাট যেটা রোপিয়াদি তুমি একটু আগেই বললে যে ন্যাশনাল সিকিউরিটি বলে সবকিছুতে হাত ধুয়ে ফেলা যাবে না, একটা প্রসিজিওর আছে, দের ইজ আ প্রসিজিওর এস্টাবলিশ বাই দি ল। একটা কমিটি ফরমেশন হয়, ফোন ট্যাপিং এর 6 মাস তার একটা থাকে, সেটাকে আবার ডিস্ট্রয় করে দেওয়া হয়, ফার্দার এক্সটেনশন হয়, একটা আইন আছে। সুপ্রিম কোর্ট বলেছে যদি সেটা আইন মেনে হতো তাহলে কোনো অসুবিধা নেই। এই কমিটিটা 3 জনের যে এক্সপার্ট কমিটিটা আছে, তাদের ওয়ান অফ দি ফান্ডামেন্টাল কাজ হচ্ছে দেখা যে আদৌ এটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটা আইন মেনে আইন মোতাবেক হয়েছে কিনা। প্রথম কথা, সেন্টার কিন্তু একবারও হ্যাঁ না কোনোটাই কিছু বলছে না। আজকে সেন্টারের যে এরকম একটা স্ট্যান্ড, বিজেপির পার্টির নেতারা, প্রণয় বাবু, তারপরে অনেকে বড় বড় বোদ্ধারা আছে, তারা বাইরে বলছে না 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 না, কিন্তু সেন্টার কোর্টে দাঁড়িয়ে এখনো অব্দি হ্যাঁ না কোনোটাই বলতে পারছে না। আমি সব্যসাচীর রিঅ্যাকশন নেব। সব্যসাচী কথা বলেন, আমি জাস্ট 10 সেকেন্ড নেব। সব্যসাচী, রাহুল গান্ধী আজকে প্রেস কনফারেন্সে আরেকটা কথাও খুব উল্লেখযোগ্যভাবে বলেছে। প্রথমত যে কথাটা আসছে, দেখুন যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে পেগাসাস ব্যবহার করা হয়েছিল কি হয়নি। সিম্পল কোয়েশ্চেন, তার সিম্পল উত্তর আসা উচিত ছিল।
কেন্দ্রীয় সরকার এক লাইনে বলতে পারতেন পেগাসাস ব্যবহার করা হয়েছে কি হয়নি। আনফর্চুনেট পার্ট, এই বোধহয় ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসেও এই প্রথম কোনো রায়ে সুপ্রিম কোর্টকে লিখতে হলো যে সরকার তার কোনো সদুত্তর হলফনামা আকারে এই মামলায় বারংবার বলা সত্ত্বেও দিতে পারেননি। এর থেকে লজ্জার কোথায় বলুন তো? একটা সরকার, নির্বাচিত সরকার, বৃহত্তম গণতন্ত্রের নির্বাচিত সরকার, দেশের সর্বোচ্চ আদালতের কাছে তারা একটা হলফনামা দিতে পারছে না, বলছে ন্যাশনাল সিকিউরিটির কারণে আমি দেব না। আচ্ছা, তুষার মেহতার এই ঔদ্ধত্য কোথা থেকে আসছে? প্রশ্ন হচ্ছে, দেশের ন্যাশনাল সিকিউরিটি যেটা তিনি দেখাচ্ছেন, কৌস্তব সঠিকভাবেই বলছিল যে টেলিফোন ট্যাপিং হোক, স্নুপিং হোক, যাই হোক না কেন, there is a law। আমাদের দেশে সেই আইনটার বাইরে গিয়ে কেউ কাজ করতে পারবে না, ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও নন। কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের স্পাইকে ব্যবহার করে এই ধরনের স্নুপিং করা হয়েছে কোথায়? আমি একটা উদাহরণ যদি আপনাকে দিই, যেটা দেখা যাচ্ছে দেশের একজন প্রধান বিচারপতির ফোন, যে প্রধান বিচারপতির বিরুদ্ধে অ্যালিগেশন আছে কি সুপ্রিম কোর্টের একজন মহিলা কর্মচারীকে কোনোভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার, দেয়ার ওয়াজ এ কমপ্লেন এগেনস্ট হিম। তিনি কোন জাজমেন্ট পাস করেছেন খুব গুরুত্ব দিয়ে দেখুন, কোন কোন জাজমেন্ট সেই সময় পাস হয়েছিল, সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, সেগুলোকে যদি খেয়াল করেন দেখবেন তার একটা টার্গেট হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা। তার জন্যই আমি যে কথাটা বলবো, পেগাসাস হচ্ছে সেই রকম অ্যাটেম্পট যেখানে সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন যে গোপনীয়তা, আমার ঠিক এখানেই প্রশ্ন প্রণয়বাবুর কাছে, আমি শুভময় বাবু এবং সাম্যজিতের কাছে আসার আগে প্রণয়বাবুর কাছে এখানেই প্রশ্ন। প্রণয়বাবু, যদি দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার প্রসঙ্গ আসে, তাহলে যে সেখানে দাঁড়িয়ে কোথাও নজরদারির খুব জাস্টিফাইড একটা গ্রাউন্ড আছে, এটা তো প্রতিষ্ঠিত এবং তার জন্য একটা নিয়মও আছে। কিন্তু যখন রাইট টু প্রিভেসির প্রশ্ন আসে, সেখানে কিন্তু হরিপদ কেরানি আর আকবর বাদশাহ দুজনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবং সেখানেই কোথায় যে ধরা যাক আমি একজন সাধারণ অতি নগণ্য মানুষ, আমার ব্যক্তিগত গোপনীয়তার যে অধিকারটা, সেটা একদম সর্বোচ্চ স্তরের কোনো মানুষের যে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার, তার থেকে কোথাও কম হওয়ার কথা নয় আইডিয়ালি। আর এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে যদি পেগাসাস ব্যবহৃত হয়েও থাকে, একটা নির্বাচিত সরকার নিয়ম মেনে পেগাসাস ব্যবহার করে থাকে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এবং সার্বভৌমত্বের স্বার্থে, তাহলে সেটা সম্পর্কে তো খুব খুব স্পষ্ট, খুব স্বচ্ছ একটা স্বচ্ছতার সঙ্গে, স্পষ্টতার সঙ্গে সেখানে বেরিয়ে আসা যেত না। যদি নিয়ে তো কোনো আলোচনা হতে পারে না। প্রথম তো হচ্ছে হয়েছে কি না, এবার হয়েছে কি হয়নি তার সেটাই বলুক না। না, আমি বলছি মপিয়া, হয়নি বলুক না। মপিয়া একটু বলতে হবে। যেটা হচ্ছে, কেন্দ্রীয় সরকার খুব পরিষ্কার করে জানিয়েছে আজকে এই মুহূর্তে চীন, পাকিস্তান যে বিষয়টি জানতে চায় যে ভারত কোন সফটওয়্যার ব্যবহার করে, কিভাবে নজরদারি করে জানতে চায়, তো তাদের যারা প্রতিনিধি তারা চ্যানেলে বলতেই পারে কেন জানাচ্ছেন, এটা তো খুব ইজি ব্যাপার। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা অ্যাডভোকেট খুব পরিষ্কার করে বলেছে যে ডিটেল এভিডেভিট করে পাবলিক ডোমিনে এটা রাখা সম্ভব না, যে কেন্দ্রীয় সরকার কোন সফটওয়্যার ব্যবহার করে, কিভাবে করে, কিভাবে না করে, সেটা করা সম্ভব না। কিন্তু যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ নিয়ে আলোচনা হতেই পারে, কমিটি তদন্ত করতে পারে, বিষয় তো কোনো অসুবিধা নেই। সেই জন্য বিষয়টা অত সোজা নয়। বলছেন যে দেশ চীন পাকিস্তানের এজেন্ট, এখানে আমরা চীন পাকিস্তানের এজেন্ট বসে আছি, আর আপনি গায়ে দিচ্ছেন কেন? আপনি গায়ে দিচ্ছেন কেন? দেশের সুপ্রিম কোর্টকে আপনারা ভুল কথা বলছেন। আরে আপনি গায়ে দিচ্ছেন কেন? আমি তো বললাম চীন পাকিস্তান জানতে চায়, আপনি কেন গায়ে দিচ্ছেন? চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান তো আপনারাই বলেছিলেন, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আপনারাই তো বলেছিলেন, কমরেডরাই তো বলেছিলেন। আজকে কেন ঘুরে যাচ্ছে? চীনের সাথে তো আপনার রিলেশন আছে। প্রণয়বাবু, আমার খুব সিম্পল প্রশ্ন আপনার কাছে। প্রণয়বাবু, খুব সিম্পল প্রশ্ন হতেই পারে যে বিরোধীরা তারা যে অভিযোগ করছেন তার ভিত্তি নেই, কিন্তু একটা দেশ, তার যে রাষ্ট্র, অর্থাৎ যে সরকার, নির্বাচিত সরকার, তাকে নিয়ে প্রশ্ন তুললেই চীন বা পাকিস্তানের এজেন্ট। না মৌপিয়া, আমি যেটা বলেছি সেটা ভালো করে বুঝতে হবে। আমি বলেছি এই মুহূর্তে পাকিস্তান বা চীন জানতে চাই ভারত কোন সফটওয়্যার ব্যবহার করে, কিভাবে নজরদারি করে। তো ন্যাশনাল সিকিউরিটির পক্ষে পাবলিক ডোমিনেটর রাখা সম্ভব নয়।
এর মধ্যে এই অসুবিধাটা মুহূর্তে কোথায় সুপ্রিম আছে? কোর্ট জানতে চায়। এর মধ্যে অসুবিধাটা কোথায় আছে? মৌপিয়া, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট জানতে চায়। অরূপদা কিছু বলছে, অরূপদা। সমস্যাটা অন্যখানে। আপনারা জানাননি, তাই প্রশ্নটা তদন্ত হচ্ছে হচ্ছে। চীন বা পাকিস্তান কি জানতে চায় সেটা নিয়ে আমরা ভারতীয়রা উদ্বিগ্ন নই। আমরা হ্যাঁ, থাকবেই উদ্বিগ্ন, না তো। আমরা উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস তো উদ্বিগ্ন নয় এতে। আমরা উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট কি জানতে চেয়েছে এবং সুপ্রিম কোর্টে কি উত্তর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমার দেশের মানুষের নাগরিক সুরক্ষা, বৈধতা রক্ষা হচ্ছে কি হচ্ছে না, সহজ প্রশ্ন। প্রণয় বাবু, এত আপনি মৌপি, আপনি ওকে ইতিহাসের প্রশ্ন করবেন, ভূগোলের প্রশ্ন করবেন, অঙ্কের প্রশ্ন করবেন, ও উত্তর দেবে শুধুমাত্র সংস্কৃতের, কারণ প্রশ্ন করে হচ্ছে শুধুমাত্র ভারত পাকিস্তান বা হিন্দু মুসলমান, এর বাইরে কোনো উত্তর নেই। সহজ প্রশ্নে সহজ উত্তর, পেগাসাস ব্যবহার করেছো কি করনি, না পারছে পার্লামেন্টে উত্তর দিতে, না পারছে সুপ্রিম কোর্টে আমি গিয়ে উত্তর আসবো দিতে। প্লিজ অরূপদা, একটা কৌস্তব সহজ কৌস্তব প্রশ্নের কিছু কোনো বলতে চাই, উত্তর নেই। কৌস্তবের কাছে উত্তর আসবো, তার আগে থাকবে আমি কোত্থেকে? সাম্যজিতের কাছে যাই প্লিজ। আর ববি, এক আমি সেকেন্ড, একদম এক আসবো প্লিজ, আমি সেকেন্ড, একদম এক আগে টেকনিক্যাল সেকেন্ড। পার্ট জানতে চাই। বলছিলেন আসবো চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, আজকে ইসরায়েলের আসবো। পেগাসাস, নরেন্দ্র মোদীর পেগাসাস। আসবো, না, আমি প্রণয় আমার বাবুকে কাছে আসবো, আমি ক্ষমা এবার চাইতে হবে সাম্যজিতের এটা কাছে বলার জন্যে। একদম প্রণয় টেকনিক্যাল একটা বাবুকে পার্ট ক্ষমা জানতে চাই। চাইতে হবে আসবো প্রকাশ্যে। সব্যসাচী প্লিজ। আমি সাম্যজিতের কাছে একদম টেকনিক্যাল একটা আসপেক্ট থেকে জানতে চাই যে সাম্যজিৎ, ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি দিয়ে তদন্তের নির্দেশ তো দিল সুপ্রিম কোর্ট। আমি যদি একদম প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে এটা একটা সফটওয়্যার, একটা স্পাইওয়্যার যেটার জন্মস্থল হচ্ছে ইসরায়েল। আমরা যদি দেখি যে যেখান থেকে এই বিতর্কটা সারফেস করতে শুরু করেছে, প্রথম সেটা ইউরোপ, অর্থাৎ এর জালটা তো অনেকটা বিস্তৃত। তো এই তদন্তের ক্ষেত্রে, এবং যেটা একদম ভীষণ জটিল উন্নত প্রযুক্তি এটার সঙ্গে রিলেটেড, তো সত্যি সত্যি এর ফ্যাক্ট ফাইন্ডিংটা, সেটার পথটা কতটা সুগম? আমি বলছি এটা অ্যাকচুয়ালি একটা টুলস। এবার দেখুন, এটা একটা রিমোটলি অ্যাক্সেস যখন নিচ্ছে, এটার ফান্ডাটা হচ্ছে, এটা যদি ক্রাইমটা হয়, এটা একটা টুলস দিয়ে 30টা ফোনে ট্র্যাক করা যায় একসাথে অ্যাট এ টাইম। এবং এটা কিন্তু কোনো ফোনে সফটওয়্যারটার সাথে ইনক্লুড না, এটা সিমের সাথে ইনক্লুডেড। এবং যদি 30 ডেজ অবধি টাইম নেয়, যদি দেখে সেইখান থেকে কোনো ইনফরমেশান পাচ্ছে না, সে অটোমেটিক্যালি ওখান থেকে যা ডেটা নিচ্ছিল সেখান থেকে বেরিয়ে চলে আসে, ওখানে কোনো রকম ডিটেলস পাবে না পরে ফরেন্সিক ইনভেস্টিগেশন করলে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে যদি সেই ফোনটা কম্প্রোমাইজ থাকে এই টুলসটা দিয়ে, সেই সময় কিন্তু ফোনের মাইক্রোফোন, ক্যামেরা, মেসেজ, এভরিথিং কম্প্রোমাইজড। দেখা গেল সাপোজ কেউ একটা ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছে যে আমার ফোনটা মনে হচ্ছে কম্প্রোমাইজড, আপনি এটার উপর একটা ইনভেস্টিগেশন করুন। এই যে কথোপকথনটা হচ্ছে, সেই সময় কিন্তু যে এই জিনিসটা কন্ট্রোল করছে সে সব জিনিসটাই দেখতে পাচ্ছে, যার ফলে যদি এখান থেকে ইনভেস্টিগেশন হয় সাথে সাথে সেখান থেকে ও বের করে নিয়ে চলে আসবে, যার ফলে তার উপর ইনভেস্টিগেশন করলে মানে পেগাসাস, এই স্পাইওয়্যারটা আমি সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরা যাক আমার ফোন, যেটা হবে না, আমার ফোনে ধরা যাক পেগাসাস, সেটার মাধ্যমে নজরদারি চলছে। একদম। কখনো গিয়ে আমার সন্দেহ হলো বা কারো সন্দেহ হলো, তো সেই ফোনটাকে যদি তার ফরেনসিক টেস্ট হয়, তাতে এই স্পাইওয়্যারটার ফুটপ্রিন্ট পাওয়া যাবে না? নয়বার কোনোভাবে না, ও নিজের থেকে আনইনস্টল করে চলে আসে, পুরো অটোমেটিক সিস্টেম এটা। তাহলে এই তদন্তটা শেষ অবধি কোথায় পৌঁছবে? এবার ভেরি ডিফিকাল্ট ওয়ে। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যদি কেউ কোনো প্রুফ যে নিজের যে হচ্ছে, সাপোজ দেখা গেল কোনো মেসেজ এলো, অটোমেটিক্যালি সিন হয়ে যাচ্ছে, সেইগুলো যদি কেউ স্ক্রিন রেকর্ড করে বা সেই যে জিনিসগুলো ফেস করেছে, সাপোজ কোনো একটা ফোন পুরো যদি কম্প্রোমাইজ থাকে, ফোনটা যাবতীয় দেখা গেলো আপনার আমার যে কমিউনিকেশানগুলো সে থার্ড পার্টি জানতে পারছে, ব্যাক এন্ড থেকে যদি ট্র্যাক করা যায় তাহলে হয়তো কিছুভাবে পাওয়া যাবে। বাট যদি ফোন থেকে, যদি ফরেন্সিক ওয়েতে যেমন হয়, সাপোজ কোনো একটা ফিজিক্যালি যদি একটা মানুষ, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, একটা কেউ যদি মার্ডার হয়, তার যে দেখা গেল পোস্টমর্টম হচ্ছে, তার রিপোর্টটা বেরোচ্ছে, ডিজিটাল গ্যাজেটের ক্ষেত্রে ডিজিটাল ফরেন্সিক হচ্ছে, যার ফলে এইটা যখন ফোনটাকে যখন রিভেরিফিকেশন করবে এর কোনো ডিটেলস পাবে না, কারণ এটা সফটওয়্যার বেস না, এটা সিমে করছে। আপনি সিমের ফরেন্সিক করে কি ডিটেলস পাবেন? সিম থেকে তো হিস্ট্রি পাবে। কেউ যদি সিমটাকে ট্র্যাক করে রাখে, হাউ ইট ইজ নট পসিবল, কোনোভাবেই হবে না। আপনি এই তদন্তের ভবিষ্যৎ সম্পর্কে তাহলে আপনি কি একটু হলেও সন্দিহান? না, এটা ডিফিকাল্ট আছে এখান থেকে পুরো একদম প্রুফলি বের করা, বাট ডেফিনেটলি কিছু না কিছু তো ব্যাপার বেরোতেই পারে যদি কোনো প্রুফ বা সামনাসামনি কোনো ডিটেলস যদি কেউ ফাইন্ড আউট করতে পারে। আদারওয়াইজ কোনো ফোনের ওপর ভিত্তি করে বা কোনো ট্র্যাকিং আগে আপনি যদি বলেন, সাপোজ বলেন যে আমার এটা মনে হচ্ছে আমি কম্প্রোমাইজ ছিলাম, আমার ক্লোজ কারোর কনভারসেশন অন্য কেউ জেনে যাচ্ছে, এটা আপনি ট্র্যাক করে বলুন কিভাবে হয়েছে, কবে হয়েছে, এটার কোনো ডিটেলস বেরোবে না। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা, আমি শুভমবাবু আপনার কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে। আপনারা এই সম্পর্কে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে পোল চলছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আপনারাই দেখতে থাকুন জি24 ঘন্টা।
ফিরে এলাম বিরতির পর। আমি শুভময় বাবুর কাছে যাবো। শুভময় বাবু, আপনার কি মনে হয় যে কতটা অস্বস্তির কেন্দ্রের জন্য একটা নির্বাচিত সরকার, এত বড় একটা গণতন্ত্র, তার নির্বাচিত সরকার নজরদারি করেছে কিনা ফোনে, সেটার জন্য সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিচ্ছে? দেখুন, নজরদারি করাটা তো শাসকের কাজ, এবং আপনি যেভাবে বলছিলেন ওই রবীন্দ্রনাথের বাসি কবিতায় যে স্যাঁতস্যাঁতে গলির মধ্যে হয়তো কখনো কখনো একটা বিশেষ সময়ে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ থাকে না, কিন্তু আদতে কিন্তু এই যে রাজনীতির রাজপথে সেই ভেদটা থাকেই আর কি। সেই কারণেই বিভিন্ন জায়গাতেই দেখবেন শাসকরা সে কেন্দ্রে কেন হরিপদ কেরানির ফোনে পেগাসাস ইনস্টল করে নজরদারি হবে না, তাই তো? না, হরিপদ কেরানির ফোনে কেউ নজরদারি করবেন না, কিন্তু যারা নজরদারি করবেন তারা সেই সমস্ত হরিপদ কেরানিদের ফোনে করতে পারেন যারা কথা শুনবেন না। অর্থাৎ শাসক কি চায়, যে মানুষ মাথা নিচু করে থাকুক, এবং অনেক সময় শাসক আবার আজকের দিনের রাজনীতিতে বিপদে পড়ে যাচ্ছে, কারণ এত বেশি দলবদল যে কার দলে কে আছে এটাও শাসক বুঝতে পারছে না। এটা কিন্তু বিভিন্ন সময় যখন শাসকদের শক্তি খুব বেড়ে যায় এবং শাসকরা ক্ষমতাটা ছাড়তে চান না, তখন এই ঘটনা ঘটে। ৭২ থেকে ৭৪-এর কথা বলছিলেন, প্রায় ৫০ বছর পেরোতে চললো। আমাদের যখন ২০২২ থেকে ২০২৪-এর নির্বাচন হবে, ঠিক ৫০টি বছর পেরিয়ে যাবে সেই ওয়াটারগেট কেলেঙ্কারির আর কি, নিক্সনের গল্প। সেখানে তার ছিল, এখন বেতার। কিন্তু ঘটনা হচ্ছে যে সেইখানে যে মার্কিনী গণতন্ত্র কিন্তু যে উচ্চতায় পৌঁছেছে বিভিন্ন সময়, আজকে ডোনাল্ড ট্রাম্প সরে যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি, ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে কিন্তু এমন নয়। বিভিন্ন সাইবার কেলেঙ্কারিতে আমরা বিপর্যস্ত, এবং এটা একবারে মানতেই হবে, কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে চীনের মতো একটা অত্যন্ত উন্নত প্রযুক্তিশালী দেশ আমাদের পাশে আছে। যতটা আমাদের রাষ্ট্র নিচ্ছে তার থেকে হয়তো বেশি চীনও নিচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এই ধরনের সেলফ ডিস্ট্রয়িং সফটওয়্যার যারা কিনা বিভিন্ন সময় কাজটি সেরে নিজেদের ধ্বংস করে দিতে পারে, এই জায়গায় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাবধান হওয়ার জায়গা আছে। এবং মাথায় রাখতে হবে, ইসরায়েলের যে প্রযুক্তি, তারা যখন কিন্তু তাদেরকে যখন আপনি ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন তাদেরকেও যে কি করে বেরিয়ে যাচ্ছে এটাও জানার প্রয়োজন আছে। অর্থাৎ বিষয়টা একটা অত্যন্ত জটিল জায়গায়, এর কোনো সমাধানে আসা যাবে বলে আমার মনে হয় না। কিন্তু রাজনীতিতে শাসক যে সব জায়গাতেই তার বিরোধীর সব কথা জানতে চায়, এটা একেবারে পরিষ্কার। যারা বিভিন্ন জায়গায় বিরোধী রাজনীতি করছেন, সে কেন্দ্রেই হোক বা রাজ্যে, তারা চেষ্টা করতে পারেন যে মুঠো ফোনগুলো একটু দূরে রেখে এসে রাজনৈতিক আলোচনা করার, তাতে তাদের খবর কম লিক হবে। আমি আসবো শুভমবাবু, যখন এখানে দাঁড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তার যে অধিকার তাতে এনক্রোচ করার অভিযোগ উঠছে কেন্দ্রের বিরুদ্ধে, এই প্রথম নয় বা এই একমাত্র নয়। আমরা দেখেছি যে অতি সম্প্রতি বারংবার অভিযোগ উঠেছে যে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী রাজ্যের যে ক্ষমতা, রাজ্যের যে এখতিয়ার, তাতেও নাকি কেন্দ্র তারা অনুপ্রবেশের চেষ্টা করছে, কোট আনকোট অনুপ্রবেশের চেষ্টা করছে। বিরোধীদের অভিযোগ, সেটাকে কোট করে আমি বলছি। এক্সাম্পল দিতে চাই যদি তুমি অ্যালাউ করো, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই। প্লিজ অরূপ দা। 2021-এর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রতিটা ফেজে আমরা দেখেছিলাম বিজেপির আইটি সেল, আরো স্পেসিফিক বলতে গেলে অমিত মালব্যিয়া প্রেস কনফারেন্স করে বিভিন্ন সময় মমতা ব্যানার্জির ফোনের কল রেকর্ডিং পাবলিশ করেছিল। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা, এমনকি আপনারা জানেন আইপ্যাক প্রশান্ত কিশোরের ফোন পর্যন্ত হ্যাক করা হয়েছিল। আমার প্রশ্ন একটাই, পেগাসাস যদি সরকার কিনে থাকে, সেই টাকা দেশের মানুষের দেওয়া ট্যাক্সের টাকায়, দেশের মানুষের দেওয়া ট্যাক্সের টাকায় কেনা পেগাসাস কি করে তার ডেটা বিজেপি আইটি সেল একটা পার্টির, পলিটিক্যাল পার্টির কাছে পৌঁছে যায়? তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যেমন আরো একটা অভিযোগ করেছিল যে একটা বক্তব্য, একটা বাইট, আমি আবারও বলছি যে তার কতটা ভিত্তি আছে না আছে সেটা আমরা জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস যে শুভেন্দু অধিকারী কোন একটি জেলার পুলিশ আধিকারিক, তার প্রসঙ্গে বলেছিলেন যে তিনি কতবার ফোন করেন কোন নির্দিষ্ট একটি রাজনৈতিক নেতার দপ্তরে, সেই কল রেকর্ড তার কাছে আছে। তৃণমূল কংগ্রেস এটাকেও তাদের অভিযোগের মধ্যে এনে বারবার সুর চড়িয়েছে যে তার মানে পেগাসাস তত্ত্বকেই এস্টাবলিশ করা হচ্ছে। এই পেগাসাস নিয়ে তো পশ্চিমবঙ্গ সরকার একটা তদন্ত কমিটি তৈরি করেছিল একজন এক্স জাজেসকে নিয়ে, সেই তদন্ত কমিটির রিপোর্টটা কোথায় গেল? আমরা তো খুব আশায় আছি, পেগাসাস নিয়ে তো সর্বপ্রথম
এখতিয়ার থাকুক চাই না থাকুক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রণয়দা, যে একজন জাজকে নিয়ে কমিটি, সেই প্রণয়দা, কমিটি কি কিছু কাজ করলো? একদম প্রণয়দা, নাকি আমাদের সেখানে আমাদের সদিচ্ছা আছে ট্যাক্সের বলে টাকা আমরা খরচ হলো? কমিটি গঠন করেছি, হ্যাঁ। কিন্তু এটাও আপনি জানেন খুব ভালো মতো যে ফেডারাল স্ট্রাকচারে একটা রাজ্য সরকারের ক্ষমতা কতটা সীমিত। তাহলে যে- করলো কেন? আরে অবশ্যই তাহলে আমাদের করলো সদিচ্ছা কেন? আছে, আমরা চেয়েছি দেশের মানুষ জানুক, আমরা চেয়েছি আমাদের সরকার চেয়েছে দেশের মানুষ জানুক। আজকে সুপ্রিম কোর্টের এই রায়, এক্স্যাক্টলি সুপ্রিম কোর্টের এই রায় মান্যতা দিয়েছে যে আসলে সেই কমিটির বৈধতাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়। আজকে সুপ্রিম কোর্টের এই রায় সেটাকেই মান্যতা দিয়েছে। বলতে পারি প্রণয়দা, বলছি এখন তো বেশি কিছু বলতে গেলে প্রণয়দা আবার আমাকে পাকিস্তান পাঠিয়ে দেবে, কারণ প্রণয়দা এক সময় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি না পাকিস্তান জনতা পার্টির প্রতিনিধি। যাই হোক, এখন এই একটু আগে যে কথাটা হচ্ছিল না, সেই ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে এই যে একটা জজ যেটা কমিটি ছিল একজন এক্স জাজকে দিয়ে রাজ্য সরকারের, এখন সেটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইটের মতন অবস্থা। রাহুল গান্ধী ওয়াজ দি ফার্স্ট পারসন যে সবার আগে পেগাসাস নিয়ে আওয়াজ তোলা শুরু করলো। এখন এই সিমলা থেকে ফিরেছে কৌস্তব, লাফাঙ্গাশ্রী সিমলা থেকে ফিরেছে রাহুল গান্ধী, বড় বড় ছুটি কাটিয়ে ফিরেছে। সেই লাফাঙ্গাশ্রী হঠাৎ করে এখানে মনে করলে এখানে তারা কিছু করতে হবে, তাই কি করে যাই হোক বলে কয়ে অরূপবাবু বিরোধী জোটটা ভাঙতে চাইছেন কেন? এইখানে হচ্ছে কি এই গরুর গাড়ি হেডলাইট, বলছি গরুর গাড়ি হেডলাইট তোমার সিমলা থেকে ফিরেছেন উনি ছুটি কাটিয়ে। আর আমরা যেটা বলছি অরূপ এক সেকেন্ড আমি শুভম এক সেকেন্ড শুভবাবুর কাছে খুব সংক্ষেপে শুভবাবু, যেমন কেন্দ্রের পেগাসাস অস্বস্তি, আবার পেগাসাস ইস্যু কারা আগে তুলেছিল তাই নিয়ে যে প্রতিযোগিতা, সেটা তো আবার প্রণয় বাবুদের জন্য স্বস্তিও। অরূপবাবু তো দেখছি বিজেপির থেকে কংগ্রেসকে আক্রমণ করার দিকে আগ্রহ বেশি। মানে পুরো যে বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে, অরূপবাবু তো বিজেপির থেকে কংগ্রেসকে বেশি আক্রমণ করছেন মনে হচ্ছে। আমি আসবো, কৌস্তব আসবো, সব্যসাচী আসবো, আমি খুব সংক্ষেপে শুভময়দা। একটি বিষয় নিয়ে দেখুন, ভারতবর্ষে যে কোনো একটি বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, সে 100 কোটি টিকাই হোক বা পেগাসাসই হোক, জিনিসগুলো কিন্তু টেকনিক্যালি বা সায়েন্টিফিক্যালি যতটা না আলোচিত হচ্ছে, তার থেকে সংবাদ মাধ্যমের অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে। তার সঙ্গে রাজনীতি, সেখানে কৃতিত্ব নেওয়া বা অন্যকে দোষারোপ করা। এতে মুশকিলটা কি হয়, এই যে পলিটিক্যাল স্পেসের একটা বিরাট অংশ যখন এই ধরনের কথাবার্তায় ঢাকা পড়ে যায়, তখন কিন্তু সেই দেশে আর আসল লক্ষ্যটা স্থির থাকে না। অর্থাৎ চীনকে রুখবো না, পাকিস্তানকে রুখবো না, এই আলোচনাটাও কিন্তু খুব সঠিকভাবে করা যায় না। যেমন আজকে বিএসএফ নিয়ে যে আলোচনাটা আপনি আসার কথা, অর্থাৎ 50 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, তাতে দেশের ভালো না মন্দ সেটা করলে কেন্দ্র রাজ্যের সম্পর্ক কি দাঁড়াবে, সেইটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দায়িত্বশীল মানুষেরা আলোচনা করে কিছু সেটেল করছেন না। পুরোটাই কিন্তু আমি ঠিক এই প্রসঙ্গে আসবো শুভবাবু, যেহেতু আপনি এটা উত্থাপন করে দিলেন, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এমন 3 রাজ্যে বিএসএফ এর হাতে বাড়তি ক্ষমতা দিয়েছে কেন্দ্র। নতুন নিয়মে রাজ্যের প্রায় 37% এলাকায় এখন বিএসএফ এর তাদের গতিবিধির আওতায়। পেগাসাসের মতো এখানেও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের অভিযোগ, ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2012 সাল কেন্দ্রে ইউপিএ সরকার, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে পেশ করলেন বর্ডার পোস্ট সিকিউরিটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল। বিলে প্রস্তাব, জাতীয় সুরক্ষার প্রশ্নে দেশের যে কোনো রাজ্য বা এলাকায় বিএসএফ তল্লাশি চালাতে পারবে, জিনিসপত্র বাজেয়াপ্ত করতে পারবে। বিল পেশের পরই তা বাতিলের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠি দেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সালে ইউপিএর এই বিল বাতিল করে এনডিএ সরকার। এবার সেই সরকারই ঘুরপথে বিএসএফ এর ক্ষমতা বাড়াতে চাইছে বলে অভিযোগ। দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, পাঞ্জাবে বিএসএফ এর ক্ষমতা বাড়ছে। আন্তর্জাতিক সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি ও বাজেয়াপ্ত করতে পারবে। এতদিন 15 কিলোমিটার এলাকা বিএসএফ এর নিয়ন্ত্রণে ছিল। এই নির্দেশিকার অর্থ, রাজ্যের প্রায় 37% এলাকা বিএসএফ এর নিয়ন্ত্রণে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এই বিএসএফ গড়া হয়েছিল। তাদের কাজের পরিধি 50 কিলোমিটার পর্যন্ত বাড়লে সীমান্তবর্তী নয় এমন এলাকাও বিএসএফ এর আওতায় আসবে। রাজ্যের এলাকা এভাবে আলাদা সংস্থাকে অন্তর্ভুক্ত করা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। পলিটিক্যাল লোকেরা এইসব সিদ্ধান্ত নিচ্ছেন দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য আর বর্ডারে ঝগড়া লাগানোর জন্য। আমাদের অঞ্চল ভালো আছে। অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহারের চিঠি দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। তার অভিযোগ, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ হচ্ছে। এই নিয়মে সংঘাত বাড়া ছাড়া আর কিছুই হওয়ার নয়।
এই সব অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেনি মোদী সরকার। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার দাবি, সীমান্তবর্তী রাজ্যে ড্রোনে অস্ত্র সরবরাহের কৌশল নিচ্ছে জঙ্গিরা। উপমহাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর জঙ্গিরা অনেক সক্রিয়, সে কারণেই বিএসএফকে বাড়তি ক্ষমতা। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, সিদ্ধান্ত যদি নিতেই হয় রাজ্যগুলিকে এড়িয়ে একতরফা সিদ্ধান্ত কেন? এখানেই উঠছে হস্তক্ষেপের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে আমরা দেখেছি যে কার্সিয়াং এর যে প্রশাসনিক বৈঠক, সেখানেও এই প্রসঙ্গ উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিও। We will not allow them to function independently in this area. Without police assistance, they will not be moving. They cannot do it because they don't have any authority to lodge FIR even. আমি একটু গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি যে বাংলাদেশ সীমান্তের সঙ্গে যে এলাকা লাগোয়া, সেই অনুযায়ী যদি বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি হলে ঠিক কতটা জায়গা বিএসএফ এর আওতার মধ্যে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওপর থেকে নিচে যে একদম কালো দাগটা দেখতে পাচ্ছেন, তার ডান দিকের যে অংশটা, অর্থাৎ 36.96%, সেইটা কিন্তু বিএসএফ এর আওতার মধ্যে চলে আসছে। আমি প্রণয়বাবুর কাছে আসবো। প্রণয়বাবু, একটু যদি পিছিয়ে যাই, কয়েকজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটা বলছিলেন যে 2012 নাগাদ, ইফ আই এম নট রং, 2012 নাগাদ তৎকালীন ইউপিএ 2 সরকার তারা বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে উদ্যোগী হয় এবং তারা একদম 100% কাভারেজের পথেই যাচ্ছিল। সেই সময় আপত্তি যিনি তুলেছিলেন এবং যিনি চিঠিও দেন, নান আদার দ্যান গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী। এই যে বিএসএফ অ্যাক্ট 1968 থেকে আমাদের দেশে আছে, অতএব এটা নতুন কিছু এসছে এমন কিন্তু নয়। দ্বিতীয় হচ্ছে গুজরাটের ক্ষেত্রে 80 কিলোমিটার অবধি বিএসএফ কাজ করতে পারে বা বিএসএফ এর অধিকার থাকবে, এটা ইউপিএ 2 গভর্নমেন্টের সময় থেকেই আছে। তখন কিন্তু আমরা এইসব প্রশ্ন করিনি, তার কারণ বিএসএফ আমাদের দেশের সীমান্ত সুরক্ষার জন্য আছে। আর বিএসএফ আছে বলেই সেখানে স্থানীয় প্রশাসন কাজ করবে না, আপনার বাড়িতে চুরি হলে বিএসএফ এর ক্যাম্পে যেতে হবে এমনও কিছু বিষয় নেই। বিএসএফ এবং স্থানীয় প্রশাসন এটা হচ্ছে পরস্পরের সাথে সহযোগিতা করে কাজ করবে। কিন্তু আজকে যে মমতা ব্যানার্জি বিরোধিতা করছেন, আপনারা যে বিলের কথা বলছেন, চিদম্বরম যখন বিল নিয়ে এসেছিলেন সমগ্র এলাকাটাকে করতে, মমতা ব্যানার্জি তখন সেই বিলকে সমর্থন করেছিলেন। আর আজকে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হয়েছে বলে আজকে কেন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারে বেড়া দেওয়া যায়নি, কেন এখানকার সরকার কেন জমি অধিগ্রহণ করে দেয়নি, তার উত্তর দিতে হবে। আপনি বিএসএফ অ্যাক্ট, বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট 1968 উল্লেখ করলেন সঠিকভাবেই, কিন্তু আসল জায়গাটা এড়িয়ে গেলেন। ওটার যখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2012 সালে, সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দিয়েছিলেন যে এই অ্যামেন্ডমেন্টের ফলে স্টেট উইদিন দ্য স্টেট, রাজ্যের মধ্যে নতুন করে রাজ্য তৈরি করার পরিকল্পনা করছে। মমতা ব্যানার্জি সমর্থন করেছিল তো, আগে শুনে নিন না। না মমতা ব্যানার্জি তো সমর্থন করতেন, তাহলে আজকে বিরোধিতা করছেন কেন? শুনবেন তো, শুনবেন না শুনবো কেন, এক কথায় উত্তর। সেদিন তো মমতা ব্যানার্জি সেই বিলকে সমর্থন করেছিলেন, তাহলে আজকে তো স্বাগত জানানো উচিত। সেই বিলে তো গোটা দেশটা ছিল, আর আজকে তো মাত্র 50 কিলোমিটার হয়েছে। আরে আপনি শুনুন না, এইটা কেন করা হচ্ছে? কেন মমতা ব্যানার্জি ডাবল স্ট্যান্ডার্ড কেন? সেদিন সেই বিলকে যদি সমর্থন করে, তাহলে আজকে বিরোধিতা কেন? কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর প্রায় 80% বিএসএফ এর ডমিনেশনে চলে আছে এবং এইটার পুরোপুরি কেন আছে? বিজেপি যারা স্লোগান দিয়েছিল 19-এ হাফ 21-এ সাপ, তারা 77টা আসন নিয়েছিল। বিরোধিতা কেন করেছিলেন? সুযোগ দিন। এখানে হচ্ছে কংগ্রেস যখন সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল, এটা এমন ব্যাপার ছিল ইউনিলাটারি ডিসিশনটা চাপিয়ে দেওয়া হলো। বলার সময় প্রণয়বাবু ইন্টারাপ্ট করেন। এক সেকেন্ড আমি সাম আপ করিনি। গোটা বলার সময় প্রণয়বাবু আসবো। এই যে ইউনিল্যাটারালি ডিসিশনটা চাপিয়ে দেওয়া হলো, এটাই হচ্ছে কংগ্রেসের সাথে বিজেপির তফাৎ। আরেকটা জিনিস যেটা বলে, কিন্তু বিজেপি তো বলছে যে চিদম্বরমের সময়ের যে বিল, তার অনেক সফটওয়্যার ভার্সন এখানে। না, আমি তো বলছি কি ইউনিল্যাটারালি চাপিয়ে দেওয়া না, তো সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করা। আজকে আরেকটা, আমি এবারে তৃণমূলকে একটা কথা বলি, যে অরূপ বাবু এখানে কথা বলছেন না,
পাঞ্জাবের যে চিফ মিনিস্টার চরণজিৎ সিং চান্নি আজকে এই সমস্ত ঘটনাগুলোকে কেন্দ্র করে যে পাঞ্জাবেতেও যে 50 কিলোমিটারের ব্যাপার হচ্ছে, সমস্ত দলকে নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডেকে সেখানে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা কেন্দ্রের বিরুদ্ধে একটা পদক্ষেপ করতে চাইছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন, এই রাজ্যের লাফাং গাছটি কেন চুপ? আজকে এই প্রশ্ন আমরা করতে চাই। পাঞ্জাবের কথা বলো না, 10 দিনের বেশি সময় বসে আছেন, 10 দিনের বেশি সময় বসে আছেন, নিজের দলের মধ্যে বৈঠক করেনি বলে গান বেরিয়ে গেছে। আজকে কংগ্রেসের মুখ থেকে বড় গণতন্ত্রের গল্প আর যত কম শোনা যায় তত ভালো। আমার দুটো কথা আছে এখানে। হ্যাঁ সব্যসাচী, এক সেকেন্ড সব্যসাচী প্লিজ এক এক করে। সব্যসাচী মৌপিয়াদি, আমার দুটো কথা আছে, দুটো কথা। এক হচ্ছে, দেখুন 2012 সালে মমতা ব্যানার্জি বা তৃণমূল এই বিলকে সমর্থন করেছিলেন কি করেননি ইম্পর্টেন্ট নয়, কি নরেন্দ্র মোদী বিরোধিতা করেছিলেন ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যেদিন এই ঘৃণ্য এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে বিএসএফ এর এলাকা বাড়ানো হলো, সেই দিন থেকে আজকে 10 দিনের ওপর কেটে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা অ্যাকশন দিতে। প্রথম দল হিসেবে সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি তিনি স্টেটমেন্ট দিয়েছেন, সুজন চক্রবর্তী স্টেটমেন্ট দিয়েছেন, এবং এটার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ আপনি জানেনই না, আপনি না জেনে বেশি কথা বলছেন। প্রথম দিন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি কমিটির পক্ষ থেকে প্রতিবাদ করেছে, একদম অনিয়ার মিথ্যে কথা বলবেন না প্লিজ, প্লিজ অনিয়ার মিথ্যে কথা বলবেন না, অনিয়ার মিথ্যে কথা বলবেন না, অনিয়ার সংগঠনটি মিথ্যে কথা বলবেন চিঠি পশ্চিমবঙ্গ সরকারের পার্লামেন্টারি কমিটির পক্ষ থেকে আপনি মিথ্যে কথা বলছেন, অন ক্যামেরা দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা সরকারি চিঠি দেখার পার্লামেন্টারি চিঠি দেখার। আমি আসবো প্লিজ। অরূপ দা, সব্যসাচী, কৌস্তবের কাছে আসবো, শুভময়দার কাছে আসি। শুভময়দা হাসছেন, শুভময়দার কাছে আমার জিজ্ঞাসা। শুভময়দা, আমরা যদি দেখি সাম্প্রতিক অতীতে বারবার আমরা নানা ইস্যুতে কেন্দ্র রাজ্যটা সংঘাতের আবহ দেখেছি। আমরা দেখেছি যে রাজীব কুমার, তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন সিবিআই আসে, সেই সময় কলকাতা পুলিশের সঙ্গে সিবিআই এর একটা ভীষণ রকম একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখেছি অতি সম্প্রতি সদ্য অবসরপ্রাপ্ত আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব, তাকে ঘিরে টানাপোড়েন সেটা এখনো অবধি চলছে এবং সেটা শেষ অবধি এই মুহূর্তে আদালতের গণ্ডির মধ্যে পৌঁছেছে। আমরা দেখেছি যে জেপি নাড্ডার কনভয়ে হামলার পরবর্তী সময়ে 3 আইপিএস অফিসার, তাদেরকে নিয়ে টানাপোড়েন। এবার আমরা দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং যেটা, যে ডিজি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, তিনি বলছেন যে আমরা অ্যালাউ করব না, ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজ করতে আমরা অ্যালাউ করব না। হাউ সিগনিফিকেন্ট ইট ইজ? হ্যাঁ দেখুন, এটা খুব গোলমেলে জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ এই যে দান্দিক বস্তুবাদ নিয়ে একটা বড় কথা আছে না, অনেক ফিলোসফি আছে, অনেক রাজনীতি আছে, সেটা নতুন করে ডিফাইন্ড হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে দিয়ে। প্রতিটি বিষয়ে দ্বন্দ্ব, এবং যে স্বাভাবিক বিষয়গুলো অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখার ক্ষেত্রে এই দুটি রাজনৈতিক দলের দ্বন্দ্বের জন্য কিন্তু প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকেই অত্যন্ত কর্মঠ, অত্যন্ত মেধাবী, তারা কিন্তু খুব বিপদে পড়ে যাচ্ছেন। বুঝতে হবে সরকার আর বিজেপি, আবার সরকার আর তৃণমূল, এটা কিন্তু এক নয়। অর্থাৎ বিজেপি তৃণমূল রাজনৈতিক দল আর কেন্দ্র সরকার বা রাজ্য সরকার আমাদের দেশের সরকার, এই ব্যবধানটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের লড়াইয়ে বারবার হারিয়ে যাচ্ছে। এর ফলে প্রশাসনিক অসুবিধে হচ্ছে। আমরা চাই চীন পাকিস্তানকে রুখতে এবং একই সঙ্গে দেশের সাধারণ মানুষের যে প্রাইভেসি তা যেন বজায় থাকে। কিন্তু এই দুই দলের দ্বন্দ্বে, দুটো দলই অত্যন্ত শক্তপোক্ত দল, আমার মানতেই হবে, তাদের বেশিরভাগ মানুষ সমর্থন করেন পশ্চিমবঙ্গের, কিন্তু তাদের দ্বন্দ্ব থেকে প্রশাসন যদি বেরিয়ে আসতে না পারে বা তারা যদি বেরোতে না দেন, তাহলে কিন্তু এই সমস্যা চলতেই থাকে। আমি এখানে প্রণয় বাবুর কাছে খুব সংক্ষেপে আসবো। প্রণয় বাবু, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রকে চিঠি দিচ্ছে রাজ্য, ডিজি তিনি বলছেন যে ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজ করতে দেওয়া হবে না বিএসএফ কে। মুখ্যমন্ত্রী বলছেন তাদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কোনো অথরিটি নেই। এখানে দাঁড়িয়ে কি আরো একবার আমরা কেন্দ্রীয় ফোর্স এবং স্টেট ফোর্স তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সম্ভাবনা দেখতে পাচ্ছি? না, মুখ্যমন্ত্রী চেলে তো হতেই পারে, কারণ সিবিআই যদি নোটিশ সার্ভ করতে যায় কোনো অফিসারের কাছে, মুখ্যমন্ত্রী স্বয়ং ধর্নায় বসে যান। এবং এখানে দেখা গেছে যে বিএসএফ যখন কাউকে অ্যারেস্ট করেছে, সেই বিএসএফকে আবার অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ। অর্থাৎ যাদেরকে স্মাগলারদের প্রোটেকশন যারা দিতে চায়, গরু চালান, সোনা পাচারের যারা সহযোগিতা করেন, তারা তো শঙ্কিত হবে বিএসএফ আসলে। দেশের আইন আছে, দেশের সংবিধান আছে, দেশের আদালত আছে। আমরা যদি ওই সময় ফিরে যাই যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম, সেই সময় আমরা দেখেছিলাম যে এনসিটিসি প্রশ্নে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা ছিল। এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন
বিভিন্ন মহল থেকে করা হয় যে যখন দেশের সুরক্ষার প্রশ্ন আসছে, অর্থাৎ সেটা অভ্যন্তরীণ সুরক্ষা বা অর্থাৎ যখনই টেরোরিজম প্রশ্ন আসছে, সেটা যখন তাতে অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন আসছে বা যখন ক্রস বর্ডার টেরোরিজমের প্রসঙ্গ আসছে, সেখানে দাঁড়িয়ে কি আরও বেশি আরও কোয়েসিভ ওয়েতে রাজ্যগুলো তারা অ্যাক্ট করতে পারে না? মৌপিয়া, দেশের সুরক্ষার জন্য নয়, আমি অর্থহীন ভাষায় বলছি, কোট মাই ওয়ার্ড, এটা বিজেপি এনসিটিসি নিয়েও তো আপনাদের আপত্তি ছিল, তখন তো বিজেপি ক্ষমতায় ছিল না। বলেনি একটুখানি, যদি আমার সুযোগ না দাও, এটা দেশের সুরক্ষার জন্য না, এটা বিজেপি সুরক্ষার জন্য এই অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকেই বিজেপির যে কটা বিধায়ক, তার 70% বিধায়ক উত্তরবঙ্গ থেকে, এবং এই একটা লাগু হলে উত্তরবঙ্গের এই বিস্তীর্ণ অঞ্চলে বিএসএফ এর ক্ষমতা দিয়ে আজকে দেখতে পাচ্ছি তো বিজেপির বিধায়ক 77 থেকে 69 নেমেছে। আগামী দিন বিরোধী দলও থাকবে না, বিরোধী দলকে টিকিয়ে রাখার জন্য ইডি সিবিআই অপেক্ষা করছে। এবং আমরা এটাকে সত্যি অস্বীকার করতে পারেন, এটাকে অস্বীকার করতে পারেন, এটাকে অস্বীকার করতে পারেন যে সত্যি সত্যি আমরা কিছু অ্যাক্টিভিটি ভারত বাংলাদেশ সীমান্তে দেখেছি যেটা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট, মৌপিয়াদি তুমি আগে মিথ্যে কথা বললে, এটা উইথড্র করো। সংগঠনের প্রেস কনফারেন্স আমার হাতেই মুহূর্তে রয়েছে, ডেরেক ওব্রায়েন প্রেস কনফারেন্স করেছে, আমি উইথড্র করিনি। ডেরেক ওব্রায়েন প্রেস কনফারেন্স করেছে, সংগঠনের প্রেস কনফারেন্স করেছে। তুমি যে মিথ্যে কথা বললে, চিঠি দেখাতে বলেছিলাম, আবার একই কথা বলছো। আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমাদের একটা বিরতি নিতে হবে। বিরতির পরে এই প্রসঙ্গে আপনাদের মতামত কি সেটা জানাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি প্রসঙ্গে আমরা আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, বিএসএফ এর এখতিয়ার বাড়ানো কি রাজ্যের এখতিয়ারে হস্তক্ষেপ? হ্যাঁ মনে করছেন 47% মানুষ, না মনে করছেন 53% মানুষ। বীণা দেবনাথ বলছেন বাড়ানো উচিত, এতে রাজ্যের কোনো সমস্যা থাকা উচিত নয়। প্রবল দাস বলছেন অবশ্যই রাজ্যকে অপমান করার জন্য এটা করা। রাজ্য সরকার একটা প্রশাসন চালায়, তারা দক্ষতার সঙ্গে কাজ করে। পুলক ধর বলছেন যদি চোরাচালান, নেশা জাতীয় দ্রব্য সমেত উগ্রবাদীদের শুরুতেই বর্ডারে কঠোরভাবে দমন করা যায় তাহলে অসুবিধে কিসের? সীমানা বাড়ানোর অর্থই রাজ্যের ক্ষমতা সংকুচিত করা, যা গণতন্ত্রের উপর হস্তক্ষেপ, বলছেন আশরাফ মির্জা। এটা বলার অপেক্ষা রাখে না যে এই বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি প্রশ্নে আরো একবার নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত আপনারা এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 ঘন্টা।